প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আলোচনা করব তোমাদের ইউথানাসিয়া, মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ ইউথানাসিয়া, অর্থাৎ কৃপা হত্যার অর্থ ও সংজ্ঞা। ইউথানাসিয়া শব্দটি উৎপত্তি ঘটেছে গ্রিক শব্দ ইউ এবং থানাটস। ইউ শব্দটির অর্থ হলো গুড, ঠিক আছে, বা উত্তম, এবং থানাটস শব্দটির অর্থ হলো মৃত্যু। কাজেই ইউথানাসিয়া শব্দটির উৎপত্তিগত অর্থ হলো উত্তম মৃত্যু বা স্বস্তি মৃত্যু, স্বস্তি মৃত্যু বা সুন্দর ও শান্ত মৃত্যু। কৃপা হত্যা কাকে বলে বা স্বস্তি মৃত্যু কাকে বলে? যখন কোনো ব্যক্তি এমন কোনো রোগে আক্রান্ত হয় যা দুরারোগ্য বা অনারোগ্য, এবং সেই রোগ যদি তার অসহনীয় যন্ত্রণার কারণ হয়, তাহলে তার জীবনকে শেষ করে দেওয়ার জন্য করুণাবশত যে হত্যার আশ্রয় গ্রহণ করা হয় তাকেই বলা হচ্ছে কৃপা হত্যা, বা এরকম হত্যাজনিত মৃত্যুই হচ্ছে স্বস্তি মৃত্যু। ঠিক আছে, সুখের মৃত্যু বা যন্ত্রণাহীন মৃত্যু। এখানে তিনটে বৈশিষ্ট্য আছে, আমরা একটু দেখে নিই। তিনটে বৈশিষ্ট্য কি কি? এই যে দেখা যাচ্ছে, কোনো ব্যক্তির জীবন তার ইচ্ছায় এবং তারই স্বার্থে নাশ করা হয়, বা নিয়ে নেওয়া হচ্ছে তার জীবনটা। এটা হচ্ছে ইউথানাসিয়া নামক কর্মটির অন্তর্গত। আর ২ নম্বরটা দেখো, যার মৃত্যু ঘটানো হয় বা জীবন নাশ করা হয় তার সম্মতি নেওয়া হয়, সম্মতিক্রমে, বা ক্ষেত্র বিশেষে তার নিকটতম আত্মীয়ের সম্মতিক্রমেই নেওয়া হয়। আর চিকিৎসক বা অন্য কোনো ব্যক্তির প্রত্যক্ষ সহায়তা নিয়েই এক্ষেত্রে মৃত্যু ঘটানো হয়। ঠিক আছে, মৃত্যুর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা দেখলাম। তারপর দেখবো আমরা ইউথানাসিয়া বলতে দুরারোগ্য ব্যাধিতে জর্জরিত মানুষকে দয়া করে বা করুণাবশত মৃত্যুবরণ করতে সাহায্য করা হয়। দয়া করে বা কৃপাবশত কথাটা এখানে ইউথানাসিয়ার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। ঠিক আছে, এরপরে দেখো যে মানুষের করুণা বা দয়া এরূপ হত্যার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাই এরূপ হত্যাকে কৃপা হত্যা বা করুণা হত্যা বলা যেতে পারে, মার্সি কিলিং। অর্থাৎ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি, যাদের আরোগ্য লাভের আশা একেবারেই নেই বললেই চলে, সেই সমস্ত ব্যক্তিকে উক্ত রোগ ও ব্যাধিজনিত দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে করুণাবশত ঔষধি প্রয়োগ করে কিংবা অন্য কোনো সহজ ও শান্তভাবে জীবনের পরিসমাপ্তি ঘটনাকে বলা হয় ইউথানাসিয়া। এরপরে দেখো, এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদেরকে যে আত্মহত্যা এবং কৃপা হত্যার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। হত্যার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই নিহত ব্যক্তির নিজ ইচ্ছা অনুসারে মৃত্যু নামক ক্রিয়াটি সম্পন্ন হয়। উভয় ক্ষেত্রেই নিহত ব্যক্তি তাদের বর্তমান জীবনের প্রতি অসহনীয় এবং বীতশ্রদ্ধ হয়ে ওঠে, এবং বেঁচে থাকাটা তাদের কাছে অর্থহীন বলে মনে হয়। তাহলে পার্থক্যটা কি? আত্মহত্যা এবং কৃপা হত্যা। যে আত্মহত্যার ক্ষেত্রে ব্যক্তি নিজেই নিজের মৃত্যু বা হত্যার কারণ হয়, এক্ষেত্রে দ্বিতীয় কোনো ব্যক্তির সহযোগিতা প্রয়োজন হয় না। কিন্তু কৃপা হত্যার ক্ষেত্রে কমপক্ষে ২ জন ব্যক্তির কিন্তু উপস্থিতি অবশ্যই দরকার। এই যে কৃপা হত্যার ক্ষেত্রে কমপক্ষে ২ জন ব্যক্তির উপস্থিতি অবশ্যই প্রয়োজন। ব্যক্তি হলেন যাকে হত্যা করা হবে, এবং অপরজন হলেন যিনি করুণা প্রার্থী ব্যক্তিকে হত্যা করবেন। কৃপা হত্যা আমরা বিভিন্ন প্রকারগুলো একটু দেখব, ডিফারেন্ট টাইপস। এ প্রসঙ্গে আমরা পিটার সিঙ্গারের নাম উল্লেখ করব। পিটার সিঙ্গার তার প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে ৩ প্রকার কৃপা হত্যার কথা বলেছেন। একটা হচ্ছে ঐচ্ছিক কৃপা হত্যা, অর্থাৎ ভলেন্টারি ইউথানাসিয়া, আর এটা হচ্ছে অনৈচ্ছিক কৃপা হত্যা, ইনভলেন্টারি, নিরপেক্ষ অর্থাৎ নন ভলেন্টারি ইউথানাসিয়া। এবার সংক্ষেপে আমরা দেখি যে 3টে প্রকার কীরকম। ঐচ্ছিক হচ্ছে তোমার যখন অনারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং অসহনীয় যন্ত্রণাক্লিষ্ট কোনো ব্যক্তির স্বার্থে তারই অনুরোধে বা পূর্ব ইচ্ছা অনুসারে যখন করুণাবশত মৃত্যু ঘটনা হচ্ছে, তখন সেই হত্যাজনিত মৃত্যুকে বলা হচ্ছে ঐচ্ছিক। নিহত ব্যক্তির অনুসারে এবং অনুরোধে এরূপ কৃপা হত্যা সংঘটিত হয় বলেই একে ঐচ্ছিক কৃপা হত্যা রূপে অভিহিত করা হয়, বা অপরের সাহায্যপুষ্ট আত্মহত্যা, এটাও বলা যায়।
ঐচ্ছিক কৃপা হত্যার দুটো বৈশিষ্ট্য আছে, যে যন্ত্রণাকাতর রোগীর স্বার্থে এখানে রোগীকে হত্যা করা হয়, এবং রোগীর নিজ ইচ্ছা বা সম্মতিক্রমে বা তারই অনুরোধে এখানে কৃপা হত্যা করা হয়। এরপরে আমরা দেখব অনৈচ্ছিক কৃপা হত্যা। অনৈচ্ছিক কৃপা হত্যা দেখি ইনভলিন্টারি ইউথ্যানাসিয়া, যখন এমন কোনো ব্যক্তিকে কৃপা হত্যা করা হয় যে তার মৃত্যু সম্পর্কে সম্মতি বা অসম্মতি প্রকাশ করতে সমর্থ থাকলেও সে কিন্তু কৃপা হত্যা সম্পর্কে সম্মতি দেয়নি, সেক্ষেত্রে কৃপা হত্যাজনিত মৃত্যুকে অনৈচ্ছিক বলা হয়। অর্থাৎ এরকম ব্যক্তি কৃপা হত্যার সপক্ষে বা বিপক্ষে কোনো তার অভিমত প্রকাশ করতে পারেনি, তাকে হয়তো এ বিষয়ে প্রশ্ন করা হয়নি, অথবা প্রশ্ন করা হলেও সে সম্মতি দেওয়া থেকে বিরত থেকেছে, কারণ সে হয়তো বেঁচে থাকতে আগ্রহী। পিটার সিঙ্গার বলেন যে এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে কৃপা হত্যা প্রয়োগ করার পূর্বে আমরা যেন ধরে নিই যে উক্ত ব্যক্তির সামর্থ্য থাকলে সে হত্যার জন্য অবশ্যই অনুমতি প্রদান করত, এরকম ব্যাপারটা অনৈচ্ছিক। এরপরে আমরা দেখব ইচ্ছা নিরপেক্ষ, নন ভলেন্টারি ইউথ্যানাসিয়া। এখানে কি বলা হচ্ছে, যে ক্ষেত্রে রোগীর জীবন মৃত্যু সম্পর্কে কোনো বোধ নেই, ইচ্ছাটা কোনো ব্যাপারই নয় এখানে, হ্যাঁ, এবং জীবন ও মৃত্যুর মধ্যে কোনটিকে তার জীবন ও মৃত্যুর মধ্যে কোনোটিকে বেছে নেওয়ার তার ক্ষমতা নেই, সেক্ষেত্রে তার কৃপা হত্যা ঘটনা হবে, তা হলো ইচ্ছা নিরপেক্ষ। যাদের কাছে জীবন ও মৃত্যুর কোনো অর্থ নেই, তার মরা এবং বাঁচা সম্পর্কিত কোনো সিদ্ধান্ত সে গ্রহণ করতে পারে না, এই জন্য তাদের রোগ যন্ত্রণা পরিসমাপ্তি ঘটাতে যে স্বস্তি মৃত্যুর সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হয় ইচ্ছা নিরপেক্ষ। আর কৃপা হত্যাকে ইচ্ছা নিরপেক্ষ বলা হবে যদি যে ব্যক্তিকে হত্যা করা হয় সে তার জন্ম থেকেই এমনই অসুখ বা প্রতিবন্ধী যে সে তার জীবিত থাকার চেয়ে মৃত্যুবরণ করা শ্রেয় কিনা তা নির্ণয় করাই তার পক্ষে অসম্ভব। ঠিক আছে, সাধারণভাবে অক্ষম, বিকলাঙ্গ, বিকৃত মস্তিষ্ক শিশু, এরকম। বেশ, তাহলে আমরা দেখলাম পিটার সিঙ্গার প্র্যাকটিক্যাল এথিক্সে 3 প্রকার কৃপা হত্যার কথা বলেছেন। এছাড়া আরেকটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে তিনি কৃপা হত্যাকে আবার 2 ভাগে ভাগ করেছেন। সক্রিয় কৃপা হত্যা অর্থাৎ অ্যাক্টিভ ইউথ্যানাসিয়া। কৃপা হত্যা বা স্বস্তি মৃত্যু ঘটানোর ক্ষেত্রে যদি হত্যাকারী ব্যক্তি সক্রিয় ভূমিকা গ্রহণ করে তাহলে তাকে সক্রিয় কৃপা হত্যা বলে। যেমন যদি কোনো রোগীকে অসহনীয় রোগ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে জীবন নাশ করা হয় তাহলে সেটা হবে সক্রিয় কৃপা হত্যা। যেমন নেদারল্যান্ডসে সক্রিয় করুণা হত্যা আইনসম্মত রূপে গ্রাহ্য। এরপরে দেখো নিষ্ক্রিয় কৃপা হত্যা কি বলছে, প্যাসিভ ইউথ্যানাসিয়া কি বলছে, যে কোনো ব্যক্তির স্বস্তি মৃত্যুর ক্ষেত্রে যদি হত্যাকারী ব্যক্তি নিষ্ক্রিয় ভূমিকা গ্রহণ করে এবং ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে মরতে দেয়, অর্থাৎ অ্যালাউ করছে, অ্যালাউইং সামওয়ান টু ডাই, তাহলে সেটি হবে এক ধরনের হত্যা এবং সেই প্রকারের মৃত্যুকে বলা হয় নিষ্ক্রিয় কৃপা হত্যা। এক্ষেত্রে যে ব্যক্তিকে হত্যা করা হবে তার ক্ষেত্রে যে সমস্ত জীবনদায়ী চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়েছে সেগুলিকে অপসারিত করে তার মৃত্যু ঘটানো হবে, অর্থাৎ ওষুধগুলো আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই এক্ষেত্রে হত্যাকারী ব্যক্তির হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত না হয়ে পরোক্ষভাবে সম্পর্কিত থাকেন। এরপর আমরা দেখব সক্রিয় এবং নিষ্ক্রিয় কৃপা হত্যার পার্থক্য। ঠিক আছে, ক ব্যক্তি খ নামক ব্যক্তির মৃত্যু ঘটায়। খ ব্যক্তির অনুরোধে এবং খ ব্যক্তির স্বার্থে। কিরকম, যে রোগগ্রস্ত বা যন্ত্রণাকাতর মানুষটিকে কোনো প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে বা ওষুধ প্রয়োগ করে, আরেকটা হচ্ছে জীবন রক্ষাকারী চিকিৎসা বন্ধ করে দিয়ে বা স্থগিত করার মাধ্যমে। এক্ষেত্রে প্রথম উপায়ে মৃত্যু ঘটালে তাকে বলা হয় সক্রিয় কৃপা হত্যা, আর দ্বিতীয় উপায়ে এ কাজ করলে তা হবে নিষ্ক্রিয় কৃপা হত্যা। কিছু পার্থক্য আছে, কিছু মিল আছে, আবার কিছু পার্থক্যও আছে।
মিলটা এরকম সাদৃশ্যটা যে উভয় প্রকার হত্যার উদ্দেশ্য হচ্ছে এক ও অভিন্ন। হ্যাঁ? হত্যাকারীর ভূমিকা যাই হোক না কেন, উভয়ের লক্ষ্য হলো রোগগ্রস্ত ব্যক্তিকে রোগ যন্ত্রণা থেকে চিরমুক্তি দেওয়া এবং নিহত ব্যক্তি হত্যাকারীর করুণা লাভ করে। বৈসাদৃশ্য কি তফাৎটা কি হচ্ছে? না, সক্রিয় কৃপা হত্যার ক্ষেত্রে কোনো চিকিৎসক বা ব্যক্তি সক্রিয় ভূমিকা গ্রহণ করে মৃত্যুকামী ব্যক্তিকে হত্যা করে। অপরদিকে নিষ্ক্রিয় কৃপা হত্যার ক্ষেত্রে চিকিৎসক বা অন্য কোনো ব্যক্তি নিষ্ক্রিয় থেকে কোনো ব্যক্তির মৃত্যুকে পরোক্ষভাবে সাহায্য করে। তাহলে একটা হচ্ছে ডেথ ইজ অ্যাক্টিভলি ব্রট অ্যাবাউট, ঠিক আছে? আরেকটা হচ্ছে অ্যালাউইং সামওয়ান টু ডাই। একটা হচ্ছে অ্যাক্ট অফ কিলিং, একটা হচ্ছে লেটিং ওয়ান টু ডাই। একটা হচ্ছে অ্যাক্ট অফ কমিশন, সক্রিয় থেকে কাজটি করা। আর আরেকটি হচ্ছে অ্যাক্ট অফ নন অ্যাকশন, ঠিক আছে? কিছু করি না বলেই ব্যক্তির মৃত্যু হয়, ঠিক আছে? এখানে কি রয়েছে দেখো, যে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন নিষ্ক্রিয় ইউথানাসিকে নৈতিক দিক থেকে অনুমোদনযোগ্য বলে ঘোষণা করেছে এবং সক্রিয় ইউথানাসিয়াকে নিষিদ্ধ বলে চিহ্নিত করেছে, ঠিক আছে? বন্ধুরা, এই অবধি থাক আজকের ভিডিও। পরের ভিডিও আরেকটা পার্টে আমি এই চ্যাপ্টারটা শেষ করব। সেটা হচ্ছে এর ভিডিওতে থাকবে কৃপা হত্যা বা স্বস্তি মৃত্যুর পক্ষে এবং বিপক্ষে, অর্থাৎ সপক্ষে আর বিপক্ষে যুক্তি। এরপরের ভিডিও তোমরা দেখতে থাকো। হ্যাঁ, ভালো থেকো সবাই, অসংখ্য ধন্যবাদ।